সুকান্ত ভট্টাচার্যের পত্রগুচ্ছ থেকে পাঠ, পত্র ৪। বেলেঘাটা, চৈত্র সংক্রান্তি 48, কলকাতা। প্রভূত আনন্দ দায়কেশু অরুণ, তোর আশাতীত আকস্মিক চিঠিতে আমি প্রথমটায় বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, আর আরো পুলকিত হয়েছিলাম আর এক টুকরো কাগজে কয়েক টুকরো কথা পেয়ে। তারপর কৃত সংকল্প হলাম পত্র বা চিঠির জবাব দিতে। আজ খুব বেশি বাজে কথা লিখবো না, আর আমার চিঠি সাধারণত একটু উচ্ছ্বাস বর্জিতই, সুতরাং আজকে প্রধান কথাটি বলতে সাধারণ জবাবগুলো একটু সংক্ষেপে সারব, এতে আপত্তি করলে চলবে না। তুই যে খুব সুখে আছিস তা বুঝতেই পারছি, আর তোর অপূর্ব দিনগুলির গন্ধ পেলাম তোর চিঠির মধ্য দিয়ে। তুই আমাকে তোদের কাছে যেতে লিখেছিস, কিন্তু আমার ভয় হয় পাছে কলকাতার ভয়ঙ্কর দিনগুলো হারিয়ে ফেলি। তবে আশা রইল বৈশাখ মাসে হয়তো লাভ করবো তোর সামীপ্য, তবে তার দ্বিতীয় সপ্তাহ কিনা বলতে পারি না। আর তোদের ওখানে যাবার একটা নিট খরচ যদি জানিয়ে দিতে পারিস তবে আমার কিছু সুবিধা হয়। তোর একাকিত্ব ভালো লাগে না, এবং ভালো লাগে না আমার ওই প্রাণ স্পর্শহীন আত্মমগ্নতা। তবে একাকিত্ব অনুকূল নিজের সত্তাকে উপলব্ধি করার পক্ষে। একাকী মানুষ যা চিন্তা করে সেটাই তার নিজের চিন্তা। নিঃসঙ্গ মানুষ নিজের প্রকৃতিকে পায়, সেই জন্যই একাকিত্বের একটা উপকারিতা আছে বলে আমার মনে হয়। তা দীর্ঘ হলেও ক্ষতি নেই। তোর কথা মতো অজিতকে শুধু জানিয়েছি তোকে লেখার কথা, আর কাজগুলো সবই ধীরে সুস্থে সম্পন্ন করব সন্দেহ নেই। তোর চিঠি পড়তে পড়তে একটা জায়গায় থমকে গিয়েছিলাম আমার চিঠির প্রশংসা দেখে, কারণ তোর কাছে আমার চিঠির মূল্য হয়তো কিছুটা থাকতে পারে, কিন্তু অন্যের কাছে প্রশংসনীয় জেনে নিজের সম্বন্ধে আমার বিস্ময় বেড়ে গেছে। বিশেষত আমার মতো জলীয় লঘুপাত চিঠিগুলো যদি প্রশংসা পেতে থাকে, তবে চিঠির ভালোত্ব বিচার করা কঠিন হয়ে পড়বে মনে হচ্ছে। আমার সমগ্র জীবনের লেখা তোদের ওখানে নিয়ে যাওয়া অসাধ্য সাধন সাপেক্ষ, কারণ লেখা আমি সঞ্চয় করি না কখনো। যেহেতু লেখবার জন্য আমি যখন যথেষ্ট, তখন আমার সঙ্গে একটা অহেতুক বোঝা থাকা রীতিমতো অন্যায়। তবে প্রকৃতির প্রয়োজন বাঁচিয়ে যেগুলো এখানে ওখানে বিক্ষিপ্ত, সেগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। তুই আমাকে গ্রহ বিচ্ছিন্ন উল্কার সঙ্গে তুলনা করেছিস, কিন্তু গ্রহটা কুগ্রহ, যেহেতু তার আগ্রহ আমার নিক্ষেপ করা কোনো এক প্রশংসা মুখর ক্ষেত্রে। যাই হোক, তোর এই চিঠিটা যেন নতুন জন্মের আভাস দিয়ে গেল। এখন শোন, যে আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছে দান, তার পরিচয়। এই পরিচয় পত্রের প্রারম্ভেই তোর কাছে ক্ষমা চাইছি। তোর কাছে একদিন ছলনার প্রয়োজন হয়েছিল বলে, কিন্তু আর নয়। এই জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আর কপটতার আশ্রয় নিলুম না। এই জন্যই যে কথাটা গোপন হলেও ব্যথাটা আর গোপন থাকতে চায় না তোর কাছে, উলঙ্গ উন্মুক্ত হয়ে পড়তে চায়। এই ব্যাপারটা আমার প্রাণের সঙ্গে এমন অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হচ্ছে যে তোর কাছেও তা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আবেগের বেগে সংযমের কঠিনতা বলে তা পানীয় রূপে প্রস্তুত হলে তোর কৌতূহলে তুই এ প্রেম ফেনায়িত কাহিনী সুরা কি পান করবি না? এই সুরার মূল্য যে শুধু সহানুভূতি ও পরিপূর্ণ বিশ্বাস। কে তুই চিনিস? যদি না চিনি না বলিস তবে তোকে চিনিয়ে দিচ্ছি। সে উপক্রমণিকার অন্তরঙ্গ বন্ধু, সর্বোপরি সে আমার আবাল্যের সঙ্গিনী ঠিক নয়, বান্ধবী। যখন আমরা পরস্পরের সম্মুখে উলঙ্গ হতে দ্বিধাবোধ করতুম না, সেই সুদূর শৈশব হতে সে আমার সাথী। সব কিছু মনে পড়ে না, তবে এইটুকু মনে পড়ে যে আমরা একত্র হলে আনন্দ পেতুম, এবং সে আনন্দ ছিল নানা রকমের কথা বলায়। একটা কথা বলে রাখা ভালো যে আমাদের উভয়ের দেখা হতো কোনো কারণে প্রায়ই। সে আমায় শ্রদ্ধা করত এবং আমার সান্নিধ্যে খুশি হতো। একবার আমাদের উভয়কেই যেতে হয়, সেখানেই আমার আরো অন্তরঙ্গ হয়ে পড়ি, এবং আমি সেখান থেকে লাভ করি ওর সান্নিধ্যের আকর্ষণ। তখন আমার বয়স 11, তার 9। তারপর আমাদের দেখা হতে লাগলো দীর্ঘদিন পরে পরে। সেখানে আমি ঘন ঘন যেতে লাগলাম। ওর আকর্ষণে অবশ্যই নয়, বাস্তবিক আমাদের সম্পর্ক তখন অন্য ধরনের ছিল। সম্পর্ক অকলঙ্ক, ভাই বোনের মতোই।
তখন ওকে নিয়ে যেতাম পার্কে বেড়াতে। উপক্রমণিকার বাড়ি ওকে পৌঁছে দিতাম দীর্ঘ পথ অতিক্রম করে। একত্রে আহার করতাম, পাশাপাশি শুয়ে বই পড়ে শোনাতাম ওকে। রাত্রেও পাশাপাশি শুয়ে ঘুমোতাম। ঘুমের মধ্যে ওর হাতখানি আমার গায়ে এসে পড়তো, কিন্তু শিওরে উঠতাম না। ওর নিঃশ্বাস অনুভব করতাম বুকের কাছে। তখনও ভালোবাসা কি জানতাম না, আর ওকে যে ভালোবাসা যায় অন্যভাবে এত কল্পনাতীত। কোনো আবেগ ছিল না, ছিল না অনুভূতি লেশ মাত্র। শেষ একদিন যখন সবে এসে দাঁড়িয়েছি যৌবনের সিংহদ্বারে, এমনই একদিন, তার তারিখ জানি না, পাশাপাশি শুয়েছিলাম ঘুমিয়ে। হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখি ভোর হচ্ছে, আর সেই ভোরের আলোয় দেখলাম পার্শ্ববার্তিনীর মুখ। সেই নবপ্রভাতের পাণ্ডুর আলোয় মুখখানি অনির্বচনীয়, অপূর্ব সুন্দর মনে হইল। কেঁপে উঠল বুক যৌবনের পদধ্বনিতে। হঠাৎ দেখি ও চাইল আমার দিকে চোখ মেলে, তারপর পাশ ফিরেছিল। আর আমি যেন চোরের মতো অপরাধী হয়ে পড়লাম ওর কাছে। লজ্জায় সেই থেকে আর কথা বলতে পারলাম না আজ পর্যন্ত। জিজ্ঞাসা করলো, সুকান্ত কথা বলছে না কেন আমার সঙ্গে? বহুবার চেষ্টা করলো আমাদের পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে, কিন্তু আমারই বিতৃষ্ণা ধরে গিয়েছিল ওর উপর, কেন জানি না। আমার বয়স তখন ছিল 13 কি 14। এই বিতৃষ্ণা ছিল বহুদিন পর্যন্ত, আমিও কথা বলিনি। তারপর গত 2 বছর আস্তে আস্তে যা গড়ে উঠেছে, সে ওর প্রতি আমার প্রেম। নতুন করে ভালোবাসতে শুরু করলাম ওকে। বহুদিন থেকেই উপক্রমণিকাকে নিয়ে রা আমাকে ঠাট্টা করতো। আমার কাছে হঠাৎ একদিন প্রস্তাব করলো, উপক্রমণিকাকে তোর সঙ্গে জুড়ে দিতে হবে। আমি আপত্তি করলেও খুব বেশি আপত্তি করলাম না। এই জন্যে যে ভেবে দেখলাম আমার এই নবযৌবনে ভালো একজনকে যখন বাঁচতেই হবে, তখন রড চেয়ে বৈধ উপক্রমণিকাকে হৃদয় দান সুতরাং সম্মত হওয়াই উচিত। কেন জানি না নিজে আমাদের মিলন সংগঠনের দায়িত্ব নিল। উপক্রমণিকাও একবার আমার সঙ্গে আলাপ করতে রাজি হলেও রাজি হলো না। আমি 2-3 বার ওর প্রেমে পড়ে শেষে মোহমুক্ত হলাম তুই চলে যাওয়ার পর, অর্থাৎ সম্প্রতি কয়েক মাস। এখন কেই সম্পূর্ণ ভালোবাসি, কে যে ভালোবাসা যায় তা জানতাম। প্রতি আমার এক নির্দোষ চিঠি এক বৌদির কাছে সন্দেহিত হওয়ায়, চিঠিটার উচ্ছ্বাস ছিল সন্দেহ নেই, তাতে ছিল ওর প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন। কিন্তু তাতে সন্দেহ করা যায় দেখে বুঝলুম আমি ওকে ভালোবাসতে পারি। যদিও আমার বোন ছিল না বলে ওর ভাইফোঁটা নিয়েছি 2 বার, আমাদের কথা বন্ধ হওয়ার পরেও আমি ওকে এখন ভালোবাসি পরিপূর্ণ গভীরভাবে। ওর কথা আর লিখবো পরের চিঠিতে। আজ এই পর্যন্ত। এখন অন্যান্য খবর দিচ্ছি। শৈলেন ও মিন্টু দুজনেই কলকাতা ছেড়েছে বহুদিন, আর বারিন্দার বিএ এক্সামিনেশন 1 মার্চ, সুতরাং তিনি ব্যস্ত আছেন পড়াশোনায়। ইতি সুকান্ত ভট্টাচার্য। পুনশ্চ উপক্রমণিকার পরিবর্তে যে দেবীর শুভ প্রতিষ্ঠার কথা লিখেছিস, তিনি দেবী হতে পারেন, কিন্তু সৌভাগ্যবতী আখ্যা দিয়েছিস তাকে কি জন্যে? আমি যে তার উপযুক্ত নই। শুভ। এই চিঠির উত্তর সত্তর দিবি, আমিও তৎক্ষণাৎ তার উত্তর দেব। আজ তোদের ওখানে নববর্ষ, সুতরাং তার প্রীতি গ্রহণ কর।